হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় সিআরআর ও এসএলআর। তো সিআরআর এবং এসএলআর কি? কেন এটা দরকার হয়? সিআরআর, এসএলআর আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটা দেখব। এভারেজ টোটাল ডিমান্ড এবং টোটাল টাইম লায়াবিলিটিস কিভাবে ক্যালকুলেশন করা হয়, অর্থাৎ সিআরআর, এসএলআর এর ক্ষেত্রে এটার ভূমিকা কি সেটা আমরা দেখব। সিআরআর এবং এসএলআর এর সাথে ইনফ্লেশন এবং ডিফ্লেশনের যে সম্পর্ক সেটা আমরা দেখব। আরেকটা বিষয় হলো যে দেখেন, সিআরআর এই এসএলআর এর ক্ষেত্রে যে আপনার এই কমপ্লায়েন্সটা যে ইনস্টিটিউশনের মেইনটেইন করতে হয়, মেইনটেইন করলে বা না করলে কি হবে সে বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমার ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখবেন এবং উপকৃত হবেন। এবং সিআরআর এবং এসএলআর যে বিষয় দুটি, এটা বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অ্যামেন্ডেড হয়েছে, যেটা 2003 তে। এটার সেকশন নম্বর 1 এবং আর্টিকেল নম্বর 36 এবং ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 যেটা অ্যামেন্ডেড হয়েছে আমরা জানি যে 2013 এ। এর ক্লোজ নম্বর 1 সেকশন নম্বর 33 তে বলা আছে যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে ইনস্ট্রাকশনটা এরকম যে প্রত্যেকটা শিডিউল ব্যাংকের আপনার সিআরআর এবং এসএলআর কমপ্লাই করতে হবে। তো সিআরআর যে কমপ্লাই করতে হবে, এটা দেখেন সিআরআরটা হলো ক্যাশ রিজার্ভ রেশিও। এটা মনিটারি পলিসির একটি পার্ট। এটা ক্যাশ রিজার্ভ রেশিও বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসি যে করে, এটা মানি সাপ্লাইকে মেইনটেইন করে আপনার লেভেল অফ ইনফ্লেশনকে, লিকুইডিটি অফ কান্ট্রি যে লিকুইডিটি আছে এটা টোটালটা মেইনটেইন করে আপনার সিআরআর এবং এসএলআর এর মাধ্যমে এটা মেইনটেইন করে। আরো কিছু কম্পোনেন্ট আছে, মেইন এই কম্পোনেন্টটা আমরা দেখলাম। আর সিআরআর এর ক্ষেত্রে যদি দেখেন, ম্যাক্সিমাম ব্যাংকগুলো কি চায় যে সিআরআরটা যাতে কম থাকে। সিআরআরটা কম থাকলে আপনার লোনের লেভেলটা বেড়ে যায়। অর্থাৎ সিআরআর যদি কম হয়, ইনফ্লেশন বেড়ে যাবে। সিআরআর যদি বেড়ে যায়, ইনফ্লেশন কমে যায়। তো এরকম একটা মনিটারি পলিসির একটা পার্ট হলো বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসির পার্ট, এটা আমরা সিআরআর দেখলাম। আর এই সিআরআর এর কম্পোনেন্ট হলো, মেইন কম্পোনেন্ট হলো ক্যাশ। এই কারণে এটার নাম দেওয়া হয়েছে ক্যাশ রিজার্ভ রেশিও, অর্থাৎ ক্যাশটাই হলো এর মেইন কম্পোনেন্ট। অর্থাৎ বিদেশি টাকাতে আপনার বাংলাদেশ ব্যাংকে রাখতে হয়। এখন কি পরিমাণ টাকা রাখতে হয় সেটা হলো, যদি দেখেন আপনার টোটাল ডে এন্ড ব্যালেন্স, অর্থাৎ ডে এন্ড যে আপনার ডিমান্ড লাইবিলিটিস এবং টাইম লাইবিলিটিস, যে টোটাল যে ডিমান্ড এবং টাইম লাইবিলিটিস যে এভারেজ পার্টটা আছে, এই এভারেজ পার্টের আপনি রাখবেন 4%। 4% বাই উইকলি। কিন্তু যদি ডেইলি বেসিসে রাখেন তাহলে 3.50%, অর্থাৎ এটা 0.5% একটু কম আছে যদি ডেইলিতে রাখা হয়। আর বাই উইকলি অর্থাৎ 14 দিন পরে আপনার এই টাকাটা বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ হিসেবে রাখতে হয়। তো এটা সিআরআর এর পার্টটা দেখলাম। আরেকটা হলো কম্পোনেন্টও বলেছি আমি অলরেডি, যে কম্পোনেন্ট হলো সিআরআর এর কম্পোনেন্ট হলো ক্যাশ, সরাসরি ক্যাশটাই হলো সিআরআর এর কম্পোনেন্ট। তবে অফশোর ব্যাংকিং এর ক্ষেত্রে, অর্থাৎ ইপিজেড এলাকায় যে অফশোর ব্যাংকিং আছে, অফশোর ব্যাংকিং এর ক্ষেত্রে এই সিআরআর এর পার্টটা আপনার 2% হিসাবে ধরা হয়। 2% সিআরআর এর পার্টটা নেওয়া হয়। এবার দেখি স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, অর্থাৎ সিআরআর এর পোর্শন বাদে যদি আপনি আরো একটা পোর্শন রাখতে হয়, সেটা হলো এসএলআর, অর্থাৎ স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। অর্থাৎ এসএলআর এর পার্টটা আপনার কি হিসাবে রাখতে পারেন, আপনি লিকুইড অ্যাসেট হিসাবে রাখতে পারেন। তো লিকুইড অ্যাসেট হিসাবে কি করে, এভরি শিডিউল ব্যাংক লিকুইড অ্যাসেট হিসাবে কি নিতে পারে, এটা বাংলাদেশ ব্যাংক বলে দিচ্ছে যে আপনি শিডিউল লিকুইড অ্যাসেট হিসাবে গোল্ড নিতে পারেন, এক্সেস রিজার্ভ অ্যামাউন্টটা যদি থাকে সেটা নিতে পারেন, আপনি ক্যাশ রাখতে পারেন, আনএনকাম্বার্ড অ্যাপ্রুভ সিকিউরিটি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের আনএনকাম্বার্ড অ্যাপ্রুভ সিকিউরিটি, যে ট্রেজারি বন্ড থাকতে পারে, আদার্স কিছু বন্ড থাকতে পারে, এই বন্ডটা আপনি স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও যে পার্টটা, এই পার্টটা হিসাবে আপনি এটা নিতে পারেন। অ্যাট প্রেজেন্ট এটা ধরা হয়েছে 13%, এটা কনভেনশনাল ব্যাংকের ক্ষেত্রে। তবে শরিয়া বেস ব্যাংকের ক্ষেত্রে, অর্থাৎ ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এটা সাধারণত এটা আরো কম হয়, 5.50%। শরিয়া বেস ব্যাংকের ক্ষেত্রে এই কারণেই দেখেন অনেক ব্যাংকগুলো এখন কনভার্ট হয়ে শরিয়া বেস ব্যাংকে, যেমন আমরা এনআরবি গ্লোবাল ব্যাংকের কথা বলতে পারি, এসআইবিএল এর কথা বলতে পারি, আরো কিছু ব্যাংক আছে যারা সরাসরি আপনার কনভার্ট হয়ে শরিয়া বেস ব্যাংকে রূপান্তরিত হয়েছে। যখন শরিয়া বেস ব্যাংকে রূপান্তরিত হয় তখন কি হয়, দেখেন সিএলআর এবং এসএলআর এর পরিমাণ কম হয়, তারা বেশি পরিমাণ লোন দিতে পারে, অর্থাৎ আর্নিং বেশি হয়, এই কারণে কম রাখতে হয়, ওখানে আর্নিং বেশি হয় এটা। কিন্তু ডিপোজিটারের ক্ষেত্রে কিন্তু যারা সিআরআর এবং এসএলআর বেশি থাকবে,
সেই ব্যাংকগুলো কিন্তু স্ট্রেন্থ বেশি থাকে, হ্যাঁ, ডিপোজিটারের ক্ষেত্রে যদি আপনি কল্পনা করে থাকেন, হ্যাঁ। তো দেখেন আরেকটা জিনিস যে সিআরআর এসএলআর এই কোভিড সিচুয়েশনে, প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু সিআরআর এসএলআর এর পরিমাণ অর্থাৎ লোনেবল ফান্ডের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে অর্থাৎ কনভেনশনাল ব্যাংকের ক্ষেত্রে 87% করছে এবং সরিয়ে বেস ব্যাংকের ক্ষেত্রে 92% করেছে, আপনারা জানেন সবাই, হ্যাঁ। শুধুমাত্র এই কোভিড প্যান্ডেমিক এই যে রিসিশন টাইমটা, এই টাইমটা প্যান্ডেমিক টাইমটার জন্য। এর পরবর্তীতে হয়তো স্বাভাবিক আবার চলে আসবে, অর্থাৎ 4% এবং 13% চলে আসবে। তো এখানে আরেকটা জিনিস আমরা বললাম যে লিকুইড অ্যাসেটের কথা বলছি, যে এসএলআর এর ক্ষেত্রে লিকুইড অ্যাসেট মেইনটেইন করা হয়। লিকুইড অ্যাসেটের কথাটা কোথায় বলা আছে যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 এর সেকশন নাম্বার 5 এ কতে বলা আছে যে লিকুইড অ্যাসেট হিসাবে আপনি গোল্ড রাখতে পারেন, ক্যাশ রাখতে পারেন, লোকাল কারেন্সি রাখতে পারেন, ফরেন কারেন্সি রাখতে পারেন, আপনি যে ইসের এক্সেস রিজার্ভ অ্যামাউন্ট যেটা থাকবে সেই এক্সেস রিজার্ভ অ্যামাউন্ট রাখতে পারেন, গভর্নমেন্ট অ্যাপ্রুভ সিকিউরিটি বন্ড রাখতে পারেন, সেটা ট্রেজারি বন্ড হোক, এরকম বন্ডটাকে এসএলআর হিসাবে আপনি রাখতে পারেন। আমরা এখন একটা যে সিআরআর এবং এসএলআর এর একটা প্রসেসটা সম্পূর্ণ আলাপ করব। একটু দেখেন যে প্রসেসটা কি, যে জেনারেল পাবলিক, আমরা যদি চিন্তা করি জেনারেল পাবলিক বিভিন্ন ডিপোজিটাররা কি করে, ব্যাংকে আসে টাকা জমা দেয়, ডিপোজিট করে। আবার কি করে অনেক কর্পোরেট গুলো বড় বড় অ্যামাউন্ট, লার্জ ভলিউমের টাকা ব্যাংকে জমা দেয়। অর্থাৎ দিন শেষে আপনার টাকাটা জমা দেয় এবং টাকাটা তোলে, দিন শেষে কি হয়, একটা নেট ব্যালেন্স আপনারা পান। নেট ব্যালেন্স থেকে দেখেন দুইটা পার্ট পান, একটা হলো ডিমান্ড পার্টটা আর একটা হলো টাইম লাইবিলিটিস পার্টটা। ব্যাংক কি করে, যখন ডিপোজিট গুলো কালেক্ট করে তখন সেটা হলো ব্যাংকের জন্য লাইবিলিটি, আর যখন সে লোন দেয় তখন সেটা হলো ব্যাংকের অ্যাসেট। তো দেখেন এই যে ডিমান্ড পার্টটা এবং টাইম লাইবিলিটি, ডিমান্ড লাইবিলিটি এবং টাইম লাইবিলিটি পার্টটা আমরা দেখি, এটা একটু চিন্তা করি যে দুইটা কি। ডিমান্ড লাইবিলিটি হিসাবে আপনি বলতে পারেন কাঁচা অ্যাকাউন্টে যে ডিপোজিটটা থাকে, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট, আপনার সেভিংস অ্যাকাউন্ট, অথবা বলতে পারেন এসএনডি অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট গুলো যে টাকাটা জমা থাকে সেটাকে আপনি ডিমান্ড লাইবিলিটি বলতে পারেন। আর টাইম লাইবিলিটি বলতে আপনি পারেন যে ফিক্সড ডিপোজিট, অর্থাৎ এফডিআর বলতে পারেন, রিকারিং ডিপোজিট বলতে পারেন, হ্যাঁ, আদার্স কিছু ডিপোজিট আছে, এই ডিপোজিট গুলোকে আপনার টাইম ডিপোজিট বলতে পারেন। ধরলাম আমরা ডে এন্ড ডে একটা ব্যাংকে 100 crore টাকা অর্থাৎ 100 কোটি টাকা আপনার ডিপোজিট হিসাবে আছে। তো ডিপোজিটের যে 100 কোটি টাকা, এই 100 কোটি টাকা 4% সিআরআর হিসাবে বাংলাদেশ ব্যাংকে রাখতে হয়। এই 4% অর্থাৎ 4 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে চলে গেল ডে এন্ড ডে অথবা বাই উইকলি, আপনি অর্থাৎ 14তম দিনে আপনি 4% দিয়ে দিলেন। আর আপনার নিজস্ব ব্যাংকে কি থাকলেও লিকুইড অ্যাসেট হিসাবে আপনি রাখতে পারেন কি, কত পার্সেন্ট, এসএলআরটা রাখতে পারেন, তাই তো। এসএলআরটা হলো 13%। তো এসএলআর এর যে পার্টটা আপনি রাখলেন, এসএলআর এর পার্টটা ভিতরে আপনি কি রাখতে পারেন, ক্যাশ রাখতে পারেন, গোল্ড রাখতে পারেন, সিকিউরিটি বন্ড রাখতে পারেন, হ্যাঁ, ট্রেজারি বন্ড গুলো কিনে রাখতে পারেন। এই যে বন্ড গুলো কিনে রাখলেন, এটা হলো আপনার এসএলআর হিসাবে রাখলেন। তো এসএলআর এর 4 কোটি টাকা, সিআরআর এর 4 কোটি টাকা, এসএলআর এর 13 কোটি টাকা, এই টোটাল টাকাটা যে বাদ দিলেন, অর্থাৎ এই বাদ দেওয়ার পরে যে পার্সেন্টেজটা থাকে, অর্থাৎ 83% বা 83 করোড় টাকা আপনি লোন দিতে পারবেন। লোন থেকে আপনার আর্নিং আসবে, আপনার প্রফিট আসবে, হ্যাঁ, এটা আপনি করতে পারেন। তো সরিয়ে বেস ব্যাংকের ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগেই বলে আসছি যে এটা একটু কম, যাতে ওদের এই সিআরআর এসএলআর এর পার্টটা কম থাকে, এবং কোভিড প্যান্ডেমিকের সময় এটা কমিয়ে আনে, আরো কমিয়ে এনে 87% 92% করা হয়েছে। আমরা বিস্তারিত আলোচনা করলাম, আশা করি বুঝতে পারছেন আসলে সিআরআর এবং এসএলআর এর যে প্রসেস গুলোটা। এবার আমরা দেখবো যে সিআরআর এবং এসএলআর এর ক্ষেত্রে কিছু ফ্যাক্টর এফেক্ট করে, অর্থাৎ এফেক্টিং যে ফ্যাক্টর গুলো সিআরআর এসএলআর এনশিওর করে কি, লিকুইডিটি এন্ড সলভেন্সি অফ ব্যাংক, অর্থাৎ ব্যাংকের কি সলভেন্সি এবং লিকুইডিটি এটা এনশিওর করে থাকে সিআরআর এবং এসএলআর এর মাধ্যমে। অর্থাৎ আপনি ডিপোজিটর দেখেন, একটা ইন্ডিভিজুয়াল বা কোম্পানি যখন সে হয় দেউলিয়া হয়ে যায়, তখন তাকে আমরা বলি ব্যাংকরাপসি হয়ে গেছে, তাই তো, অর্থাৎ দেউলিয়া হয়ে গেছে। কিন্তু যখন একটা ব্যাংক যখন দেউলিয়া হয়, তখন আমরা এটাকে বলি ব্যাংক রান। অর্থাৎ ব্যাংক রান হলে কি হয়, দেখেন ডিপোজিটররা কি হয়ে যায়, হতাশ হয়ে যায়। ডিপোজিটর তার মনে করে তার টাকা চলে গেল, টাকা পাবে না, বা বাংলাদেশ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক কি করবে। এখন দেখেন, যদি ওই ব্যাংকটার স্ট্রেংথ ভালো থাকে, আগে থেকে সে সিআরআর এবং এসএলআর মেনটেন করে, সে তো অবশ্যই ব্যাংক রানের দিকে যাবেই না। আবার যদি যায়ও, তাহলে তার যে বিভিন্ন অ্যাসেট আছে, সেই অ্যাসেট থেকে তারপর আপনার বাংলাদেশ ব্যাংকের যে
সিস্টেম আছে। অবশ্য যদি এরকম হয় ব্যাংক্রাফট একেবারে না দিতে পারে, তত আপনি জানেন যে বাংলাদেশ ব্যাংকে একটা রুল আছে, ৳১,০০,০০০ পর্যন্ত যে ডিপোজিটর আছে, আপনি যত ডিপোজিটই থাকুক ৳১,০০,০০০ আপনাকে পে করবে। এটা তো জানেন। যাই হোক, আমরা ওই প্রসঙ্গে না যাই। পরবর্তীতে আমার নেক্সট ভিডিওতে আমি ওটা দেখাবো যে কি বা আপনার ডিপোজিটরে যখন ডিপোজিট না পায় তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে, এটা আমি নেক্সট ভিডিওতে আশা করি আপনাদের সাথে আলোচনা করব। তো দেখেন, এখন যে দেখলাম আমরা যে সিআরআর, এসএলআর এর যে পার্টটা যদি ঠিক মতন জমা থাকে তাহলে কি হয়, ব্যাংকের লিকুইডিটিটা এনশিওর ঠিক মতন হয়, সলভেন্সিটা হয়। আরেকটা জিনিস হয়, এই সিআরআর, এসএলআর টা বাংলাদেশ ব্যাংক তার মনিটারি পলিসির মাধ্যমে কন্ট্রোল করে এবং এটা হেল্প হয় সেন্ট্রাল ব্যাংকে, হেল্প হয় কি কন্ট্রোল অফ ইনফ্লেশন। তো ইনফ্লেশন বা ডিফ্লেশন নিয়ে একটু আলোচনা করি যে কিভাবে কন্ট্রোলিং ইনফ্লেশন হয়। যে ধরেন আপনার যেমন 2017 কথা বলেন, 16, 17, 18, 19 এরকম টাইমে দেখা গেছে ইন্টারেস্ট রেট বেশি ছিল। ইন্টারেস্ট বেশি ছিল, অর্থাৎ সেই সময় সিআরআর এর পরিমাণও বেশি ছিল। সিআরআর ছিল 6%, এসএলআর ছিল 18.5% বা 18% এবং ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে একটু কম ছিল। যখন সিআরআর বা এসএলআর বেশি থাকে তখন সে সময় আপনার কি থাকে, সাধারণত ইন্টারেস্ট রেটও বেশি থাকে। ইন্টারেস্ট রেট যখন বেশি থাকে তখন লোনেবল ফান্ডটা কমে যায়। যখন লোনেবল ফান্ডটা কমে যাবে তখন মার্কেটে লোনের চাহিদা, ইন্টারেস্ট রেট বেশি থাকলে লোনের চাহিদা কমে যায়। লোনের চাহিদা কমে গেলে আলটিমেটলি সারপ্লাস মানি বা মানি সাপ্লাইটা কি হবে, মার্কেটে কমে যাবে। অর্থাৎ ইকোনমিতে মানি সাপ্লাই কমে যাবে। ইকোনমিতে যখন মানি সাপ্লাই কমে যায় তখন আপনার কি হবে, ডিমান্ড অফ স্পেন্ডিং, অর্থাৎ আপনার খরচ করার প্রবণতা, অর্থাৎ স্পেন্ডিং ডিমান্ডটাও কমে যাবে। ডিমান্ডটা কমে গেলে আলটিমেটলি আপনার ইনফ্লেশন বা প্রাইসে যেটা বলি আমরা, এটা কমে যাবে। তো আমরা দেখলাম সিআরআর, এসআরআর এর সাথে কি সরাসরি ইনফ্লেশনের সম্পর্ক। এখন বাংলাদেশ ব্যাংক কোন কারণে মনে করলো আমরা এটা ইনক্রিজ অফ গ্রোথ, অর্থাৎ এটাকে গ্রোথ দেখতেছি, গ্রোথ করতে চাই। তো গ্রোথ করতে হলে কি করতে হবে, অবশ্যই আপনার সিআরআর এবং এসএলআর এর মান, এসএলআর এর যে পার্সেন্টেজটা কমিয়ে আনতে হবে। এসএলআর এর পার্সেন্টেজটা যখন কমে আসে, যেমন দেখেন প্রেজেন্ট সিচুয়েশনের ক্ষেত্রে সিআরআর এবং এসএলআর কমে এসে কত 4% এবং 13% হয়েছে বা আরো কম হয়েছে। তো এটা কি যখন কমে আসছে সাথে সাথে কি আছে, ইন্টারেস্ট রেট এখন কত পার্সেন্ট, 9% বা আরো কম ধরেন আপনি কোন ব্যাংক দেখি 6% দেখে কস্ট অফ ডিপোজিট কম আছে, তারা 6% আপনার লোন দেয়। যখন এরকম সিআরআর বা এসএলআর এর পার্টটা কমে যাবে তখন লোনেবল ফান্ডের পরিমাণ আপনার বেড়ে যাবে। যখন লোনেবল ফান্ডের পরিমাণ বেড়ে যাবে তখন মানুষ কি চিন্তা করবে, মানুষ যে চিন্তা করবে যে আমার ইন্টারেস্ট রেট তো কম, এখন একটু লোন নিতে পারি, তখন সে কি করবে, আপনার লোন নিবে। তো লোনের পরিমাণ যখন বেশি হয়ে যাবে তখন আপনার মানি সাপ্লাই, মার্কেটে ইকোনমিতে মানি সাপ্লাই বেড়ে যাবে। মানি সাপ্লাই যখন বেড়ে যাবে, মানি সাপ্লাই বাড়ার সাথে সাথে মানুষের ডিমান্ড বা স্পেন্ডিং এর ক্ষমতা, চাহিদাটা মানুষের আরো খরচ করার প্রবণতা আরো বাড়বে। যখনই আরো বাড়বে ইনফ্লেশনের রেটটা বেড়ে যাবে। তো ইনফ্লেশনটাকে বেসিক্যালি কন্ট্রোল করার জন্য বাংলাদেশ ব্যাংক আপনার সিআরআর, এসএলআর যে এই পলিসিটা এটা গ্রহণ করে থাকে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা নেক্সট দেখি যে আমরা আলোচনা করলাম সিআরআর এবং এসএলআর, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে যায়। অনেকে জিজ্ঞেস করে যে আসলে সিআরআর যে পার্টটা বা সিআরআর যে ক্যাশটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে রাখা হয় কারেন্ট অ্যাকাউন্টে, আমরা তো জানি যে বাংলাদেশ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট মেনটেন করে, এই বাংলাদেশ ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টে সিআরআর যে ক্যাশটা রিজার্ভ হিসাবে রাখা হয় সেটা আমরা জানি। এখন যে টাকাটা রাখা হয় এটা থেকে কি কোনো ইন্টারেস্ট পাওয়া যায়? আসলে না, নো ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট দেয় না। যত টাকাই আপনি রাখেন সিআরআর এ বাংলাদেশ ব্যাংক কোনো ইন্টারেস্ট দেয় না। তবে এসএলআর এর ক্ষেত্রে ইন্টারেস্ট দেওয়া হয়। এটাই হলো সিআরআর এসএলআর এর পার্থক্য। দেখেন এসএলআর এর ক্ষেত্রে কি ইন্টারেস্ট, আপনি সিকিউরিটি বন্ড ক্রয় করছেন, সিকিউরিটি বন্ড কি করছে, বাংলাদেশ ব্যাংক থেকে যখন কিনছেন তখন বাংলাদেশ ব্যাংক আপনার একটা পেমেন্ট দেয় সিকিউরিটি বন্ডের ক্ষেত্রে, বা আদার্স কোনো সিকিউরিটি যদি বাংলাদেশ ব্যাংক থেকে ক্রয় করেন সেক্ষেত্রে একটা পার্ট থাকে। তারপরে আরো বিভিন্ন ক্যাশেবল সিকিউরিটি যেটা থাকে সেটা থেকে, বা এক্সেস রিজার্ভ অ্যামাউন্ট যেটা, সেটা আপনি সেটা আপনি আর্নিং আসতে পারে। তো এসএলআর এর ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট হয়, কিন্তু সিআরআর এর ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট হয় না। আর এসএলআরটা রাখা, সিআরআরটা রাখা হয় বাংলাদেশ ব্যাংকে, এসএলআরটা নিজস্ব ব্যাংকে আপনি মেনটেন করতে পারেন। আরেকটা জিনিস যে দেখেন সিআরআরটা এটা হলো কি করে, মানির ইনফ্লেশনটাকে আসলে এটা করে সরাসরি কি করে, কন্ট্রোল করে ফ্লো অফ মানি। আর হলো ডিপোজিটরের ডিমান্ডটা হলো এসএলআর এর মাধ্যমে মেনটেন করা হয়ে থাকে। তো আমরা দেখলাম সিআরআর, এসএলআর, এটা বেসিক কিছু ডিফারেন্সটা দেখলাম। এবার আমরা দেখি যে সিআরআর, এসএলআরটা একটা ফর্মুলার মাধ্যমে হয়ে থাকে। এটা যে ফর্মুলাটা ডিপোজিটের যে ফর্মুলা, ডিপোজিটটাকে আমরা কিছুক্ষণ আগে বলে আসছি, ডিপোজিটটাকে দুই ভাগে ভাগ করেছে। একটা হলো ডিমান্ড লাইবিলিটিস আর একটা হলো টাইম লাইবিলিটিস। দেখেন ডিমান্ড লাইবিলিটিস এর পার্টটা আমরা একটু দেখেন কি কি জিনিস। ডিমান্ড লাইবিলিটি কিছুক্ষণ আগে অবশ্য আলোচনা করেছি যে অল কাইন্ডস অফ কারেন্ট অ্যাকাউন্টের যে ডিপোজিটটা আছে, সেভিংস অ্যাকাউন্টের যে ডিপোজিট, ডিমান্ড পোর্শন, ওভারড্রাফট
অ্যাকাউন্টের যে ডিপোজিট পোর্শন থাকে সেই পোর্শনটা, এছাড়া আদার ডিমান্ড লাইবিলিটিস হিসেবে আপনি কল্পনা করতে পারেন যে এলসির মার্জিন, বিজির মার্জিন অর্থাৎ ব্যাংক গ্যারান্টির যে মার্জিনটা, সানডে ডিপোজিটের যে থাকে, আনক্লেইম ডিভিডেন্ড যেটা থাকে সেটাকে আপনার ডিমান্ড লাইবিলিটিস হিসেবে নিতে পারেন। আর টাইম লাইবিলিটিস হিসাবে দেখেন, টাইম লাইবিলিটিস হিসেবে আমরা ফিক্সড ডিপোজিট, রিকারিং ডিপোজিট অর্থাৎ ডিপিএস নিতে পারি, স্পেশাল এসএনডি অ্যাকাউন্টের ক্ষেত্রে নিতে পারি। আর একটা যদি আদার্স টাইম লাইবিলিটিস ধরেন যে স্টাফদের প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ীদের আমরা যে চাকরি করি এই এমপ্লয়ের প্রভিডেন্ট ফান্ডের একটা পার্ট, হ্যাঁ, স্টাফ পেনশন ফান্ড, এমপ্লয়ি সিকিউরিটি, স্টাফ গ্যারান্টি ইত্যাদিকে আমরা টাইম লাইবিলিটিস হিসাবে নিতে পারি। এখন আমরা দেখলাম যে সিআরআর এবং এসএলআর সম্পর্কে একটু আলোচনা করে আমরা সবকিছু ঠিক আছে। যদি আমরা কোনো ব্যাংক কোনো কারণে এই সিআরআর ও এসএলআর এর যে পার্সেন্টেজ মেনটেন করা লাগে এটা মেনটেন করলো না, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে শিডিউল ব্যাংকের যে রুল ফলো করতে বলছে সে ফলো করলো না, সেই ক্ষেত্রে কি হবে? দেখেন, আপনাকে কিন্তু ডেইলি বেসিসে করতে বলছে, আবার বলছে যে ডেইলিতে যদি না করেন আপনি বাই উইকলিও করতে পারবেন। এবং এই রিপোর্টটা আপনি কি করবেন, সিআরআর এবং এসএলআর আপনি ঠিক মতো মেনটেন করছেন কিনা এই রিপোর্টটা আপনি বাংলাদেশ ব্যাংকে প্রতি মাসে 10th of ফলোইং ডেজ অর্থাৎ 10 তারিখের ভিতরে আপনার এই রিপোর্টটা জমা দিতে হবে। তো কোনো কারণে আপনি এটা মেনটেন করলেন না বা কোনো ব্যাংক করলো না, তাহলে কি করবে বাংলাদেশ ব্যাংক? তাহলে বাংলাদেশ ব্যাংক পেনাল্টি করতে পারে। সেই পেনাল্টিটা কেমন? ধরেন আপনি যে ডিপোজিটটা রাখার কথা ছিল 4% সিআরআর রাখার কথা ছিল অর্থাৎ 4 কোটি টাকা, আপনি না রেখে রাখছেন হলো 1 কোটি টাকা, 3 কোটি টাকা ডিফিসিয়েন্সি রয়েছে অর্থাৎ ডিউ রয়েছে, তখন বাংলাদেশ ব্যাংক পেনাল্টি করে 3 কোটি টাকার উপরে আপনার আরো 9% হারে অর্থাৎ ব্যাংক রেট প্লাস 5%, ব্যাংক রেটটা আমরা কত জানি, ব্যাংক রেটটা প্রেজেন্ট 4%, এর সাথে এডিশনাল আরো 5% পেনাল্টি করে আপনার কি করতেছে, আপনার বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হচ্ছে। তো এই যে পেনাল্টিটা যাতে না হয়, সেই স্ট্রং ব্যাংক যেগুলো আছে কমার্শিয়াল ব্যাংকগুলো তারা সাধারণত এই পেনাল্টির ভিতরে যায় না, তারা সুন্দরভাবে ডিপোজিট করে রাখে। আর এই যখন ডিপোজিট ঠিক মতন করবে সিআরআর এবং এসএলআর কোনো ব্যাংক সঠিকভাবে মেনটেন করে, ওটা ডিপোজিটরের জন্য একটা সিকিউরড হিসাবে কাজ করে, অর্থাৎ ডিপোজিটররা তার টাকাটা ফেরত পাওয়ার জন্য একটা, যদি তারা কোনো কারণে ব্যাংক রান করে অর্থাৎ ব্যাংক আমরা যেটা বলি ব্যাংক রান বা ব্যাংক দেউলিয়া হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু টাকা ফেরত পাওয়ার অনেক সম্ভাবনা থেকে যায়। তো এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং ব্যাংকের স্ট্রং পার্ট হিসেবে কাজ করে। তো আমরা দেখলাম যে সিআরআর এবং এসএলআর কথা দুটি ছোট জিনিস হলেও আসলে এর ভিতরে বিস্তর কথাবার্তা রয়ে গেছে। আসলে আজকে আমরা আমার এই লেকচারের মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। তো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন যাতে আপনি কিছু শিখতে পারেন এবং অন্যরাও শিখতে পারে। বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, যারা করেননি তারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।